আস্তে আস্তে আস্তে, এই আস্তে, এই তোমরা কথা বলবে না, এখানে আমাদের প্রশাসনের লোকেরা আছে, কথা বলে দেবে। হ্যাঁ, তোমরা একদম কথা বলবে না। এই যে ভাঙড়ে বলছে 100 কোটি টাকার কাজ করব, এটাও তো বিধায়কের চাপের জন্য। 2011 সালে তৃণমূল ক্ষমতা এসেছে, 2025, এই 14 বছর একবারের জন্য মুখের থেকে বেরিয়েছিল? 2011 থেকে 2021 একবারের জন্য বলেছিল ভাঙড়ে এটা করবো? এখন কেন করছে? আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছেন আর বিধায়কের চাপে পড়ে। এইটাই তো আমাদের জয়। আমরা চাই ভাঙড়ের মানুষের উন্নয়ন। ফিতে কাটছে রাস্তার, ব্রিজ হচ্ছে রাস্তার, আমাকে ডাকেনি, আমার একটু রাগ নয়, কিন্তু অ্যাসেম্বলি হাউসের মধ্যে ওই ব্রিজটা দুর্বল হয়ে গেছে, ওই ব্রিজকে পাকা করতে হবে, কাঠের পরিবর্তে কংক্রিটের করতে হবে, রাস্তাঘাট, পানীয় জলের সমস্যা, লাইটের সমস্যা, এটা আমি বলেছি তো, তার প্রমাণ তো আছে নাকি? সেই কাজগুলো হচ্ছে, এটাই তো ভাঙড়ের মানুষের জয়। ভাঙড়ের মানুষ 2021 সালে স্রোতের বিপক্ষে গিয়ে ভোট দিয়েছিল। 2026 সালে খামচিহ্ন অ্যাসেম্বলি হাউসের মধ্যে 2021-এ 26,151টি ভোট লিখতে গিয়েছিল। আমার ভরসা 2026-এ লিডটি ডবল হবে। আর ভয় পাওয়ার কোনো জায়গা আছে? আগে এসে আমাদেরকে গল্প দেয়। আচ্ছা আপনারা বলুন, 77টা অফিসিয়াল এমএলএ আছে বিজেপি, কোন জায়গায় অবজারভার দিয়েছে? কেন একটা দিতে হচ্ছে? ওই 77টার থেকে বেশি ভাঙড় বেশি কাজ করছে বলে একটা দিয়েছে, ওদের 77টা, আর বাকি মিলিয়ে 293টা একদিকে জানা হচ্ছে, এক ভাঙড় ওদেরকে তার থেকে বেশি করে দেখিয়ে দিচ্ছে। সেই জন্যই অবজারভার দিয়ে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করা হচ্ছে। তবে আমি আজকেই বিশ্বাস করি, গণতন্ত্রের শেষ কথা বোম গুলি পিস্তল নয়, প্রশাসন বা ইডি সিবিআই বা কেউ নয়, গণতন্ত্রের শেষ কথা এই জনগণই বলে, যেটা নোটোরিয়াস ক্রিমিনালদেরকে জবাব দেওয়ার জন্য তৈরি আছে। এবার আরো বেশি জবাব দেওয়া হবে তো নাকি? অনেক অন্যায় করছে, ওবিসির নামে ধাওয়াবাজি হচ্ছে। ওবিসিটা কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস হিসাবে তৈরি করা হয়েছিল মুসলিম সমাজের মধ্য থেকে, হিন্দু সমাজের মানুষদের মধ্য থেকে। ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ 10% সংরক্ষণ, ওবিসি বি তে 7% সংরক্ষণ। এটা করে পিছিয়ে বর্গে যে হিন্দু মুসলমান যারা আছে তাদের শিক্ষা, চাকরিতে, বিভিন্ন ক্ষেত্রে সংরক্ষণের জন্য নতুন যে ওবিসি তৈরি করেছে, সেই ওবিসিতে সংখ্যালঘু মুসলমানদের কেন ধ্বংস করে দিয়েছে। এই বিচারিতা বন্ধের জন্য নোটোরিয়াস ক্রিমিনালদের মুখে একটা কথা নাই। আর আমরা বলছি এই লিস্ট প্রত্যাহার করতে হবে। আমরা বলছি না সমস্ত মুসলমানকে ধরে ওবিসির মধ্যে ঢুকিয়ে দাও, তার আমি পক্ষপাতী নয়। আমাদের বক্তব্য হচ্ছে, আমরা যেটা বলছি যে দ্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট যে আইন আছে, সম্ভবত 1993 সালে বা 1991 এর আইন, সেই আইন অনুযায়ী নর্মস কন্ডিশন মেনে প্রপার সার্ভে করে যাদেরকে ইনক্লুড করার দরকার তাদেরকে ওবিসি এ, ওবিসি বি তে ইনক্লুড করা হোক। আপনি প্রপার সার্ভে করলেন না, শেরশাহ থেকে শুরু করে অনেক জনগোষ্ঠীকে এ থেকে বার করে আপনি বিতে ঢুকিয়ে দিলেন। মানে কি? আপনি এই মুসলিম সংখ্যালঘু মুসলমানদের সাথে বিচারিতা করছেন, উল্টে সংখ্যালঘু তোষণ করে শুভেন্দু অধিকারীকে বলার সুযোগ করে দিচ্ছে। মানুষের বিধায়ক, যে ভাঙড়ের মানুষ ভোটার চরম আমার বিরোধিতা করে, তারও আমি বিধায়ক, এবং আমার মা বাপ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদেরও আমি বিধায়ক। আপনাদের মনে আছে রাজ্জাক খাঁকে যখন খুন করলো, আমি তখন কি বলেছিলাম? ওই পরিবার যদি চাই ওর হয়ে আমি আইনি লড়াই করব। কিন্তু রাজ্জাক খাঁর রাজনৈতিক পরিচয় কি? নিশ্চিতভাবে আইএসএফ না, উনি একজন তৃণমূলের নেতৃত্ব, অঞ্চল লেভেলের নেতৃত্ব, ব্লকের একজন অন্যতম নেতৃত্ব। তারপরেও আমি কি বলেছিলাম? আমি বিধায়ক হিসাবে রাজ্জাক খাঁর পরিবার যদি চাই আমি আইনি লড়াই করব। আর আজকেও বলছি রাজ্জাক খাঁর পরিবারের সাথে বিচারিত হচ্ছে। হয়তো কাউকে একটা পার্ট টাইম চাকরি দিয়েছে, কাউকে একটা বলেছি রেকর্ড করে, এখন আগামী দিনে রাজ্জাক খাঁর পরিবার দেখবেন মুখ খুলবে, তখন মিলিয়ে দেবেন যে আগামী দিনেও যদি রাজ্জাক খাঁর পরিবার যদি মনে করে রাজ্জাক খাঁকে যারা খুন করেছে
বিধায়ক হিসাবে, আইএসএফ এর চেয়ারম্যান নয়, বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের স্বার্থে আমি রাজ্য শাখার পরিবারের পাশে থাকবো এবং প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা যাতে করা যায় আইনি লড়াই চালিয়ে যাব। এটা হচ্ছে একজন জনপ্রতিনিধির কাজ। এবার আপনার এলাকায় কিছু জনপ্রতিনিধি আছে, বলুন তুমি আমাকে ভোট দাওনি, তুমি এ করোনি, তোমাকে কেন আমি পরিষেবা দেবো? সে আইন বহির্ভূত কথা বলছে, সে সংবিধান বহির্ভূত কথা বলছে। আমি মনে করি সে দেশদ্রোহী ছাড়া কিছু নয়। কারণ যখন কন্টেস্ট করা হয় তখন নির্দিষ্ট দলের যে নির্বাচিত হয়ে যায়, যদিও তো পঞ্চায়েত নির্বাচনে কি করেছেন ওনারা আমরা ভালো করে জানি, তবে এরা একটা শেষ আছে। ভাববে না যে আমি আমার সাম্রাজ্য চিরস্থায়ী। দর্শক, আপনারা দেখেছেন বিধায়ক নওশাদ সিদ্দিকীর বক্তব্য। এই মুহূর্তে আমি গাড়িতে যেতে যেতে কিছু নওশাদ সিদ্দিকীর সম্পর্কে কিছু কথা আপনাদের বলবো। কলকাতার দিকে রওনা দিচ্ছে আবার, সেই জন্য ভাঙড় বিধানসভাতে আমরা দেখেছি যে বিধায়ক মাননীয় শওকত মোল্লা যেভাবে জনসভা করছে, সেই হিসাবে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী সেই রকম কোনো জনসভা করছেন না। শুধুমাত্র আমরা দেখছি যে তিনি জনসংযোগ করছেন এবং তেনার একটা বার্তা আছে যে পুজো মিটলেই একেবারে সংগঠনকে মজবুত করতে বিধায়ক নওশাদ সিদ্দিকী একেবারেই মাঠে নেমে পড়বে। বিধায়ক নওশাদ সিদ্দিকী জিততে পারে নাকি হারতে পারে সেটা কিন্তু সম্পূর্ণ নির্ভর মানুষের উপরে। এখন দেখার বিষয় 2026 বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে কিন্তু নওশাদ সিদ্দিকী যদি জিততে না পারে, শওকত মোল্লা কিন্তু নওশাদ সিদ্দিকীর আইএসএফ যে এখন অভিযোগ করে যে আইএসএফ বলে কিছু নাই ভাঙড়ে, তখন কিন্তু আরও ভুরি ভুরি অভিযোগ করবে বিধায়ক শওকত মোল্লা মহাশয়। সেই হিসাবে নওশাদ সিদ্দিকীও জ্ঞানযোগ ছেলে, সেই হিসাবে কিন্তু তিনি একেবারেই জোর কদমে কিন্তু সংগঠন চালিয়ে যাচ্ছে। আইএসএফ নেতাদের একটা বক্তব্য যে যখন কোনো সংগঠন ছিল না, যখন বুথ সভাপতি পর্যন্ত ছিল না, সেই সময়ে হঠাৎ সেই সময়ে যদি নওশাদ সিদ্দিকী জিততে পারে, তাহলে আজ কেন জিততে পারবে না? তখন কিন্তু চাকরি চুরি এবং চাকরি বাতিল কিন্তু হয়নি। এখন কিন্তু শিক্ষিত সমাজও সজাগ হয়েছে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে আসছে। কি বলবেন দর্শক? আপনারা নিশ্চয়ই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং যাওয়ার পথে কিছু টিপস আপনাদেরকে দিলাম। অবশ্যই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে আরও উৎসাহ দেবেন। এই রকম ধরনের আরও ভিডিও আপনাদের সম্মুখে দেওয়ার চেষ্টা করব।